কলকাতায় ভারতের বিপক্ষে নামার আগে ঢাকাকে ট্রেনিং বেস হিসেবে বিবেচনা করছে ব্রাজিল, খবর ইন্ডিয়া টুডের। ঘটনাটা শুরু হয়েছে ব্রাজিলের এশিয়া সফরের প্রস্তুতি থেকে। 23 আগস্ট ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের 5 সদস্যের একটা প্রতিনিধি দল ঢাকায় আসেন। তারা ঘুরে দেখেন জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা এবং কয়েকটা হোটেল। শুধু মাঠ দেখে তারা চলে যায়নি, পিচের কোয়ালিটি, ট্রেনিং ফ্যাসিলিটি, ড্রেসিং রুম, টিম এরিয়া, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই পরখ করেছে। আর এখানেই আসে বড় খবর। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সঙ্গে ঢাকায় ট্রেনিং সেশন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এর চেয়েও বড় খবর, বাংলাদেশ ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ নিয়েও কথা হয়েছে। 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর তাদের গন্তব্য কলকাতা। 3 অক্টোবর সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ। এই সফর সূচির মাঝখানেই ঢাকার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ একজন কোচের কাছে শুধু ম্যাচের ভেন্যু গুরুত্বপূর্ণ নয়, প্রস্তুতির পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার 2 ম্যাচের পর ব্রাজিলকে ভারতে এসে ম্যাচ খেলতে হবে। এর আগে যদি একটা ভালো ট্রেনিং বেস পাওয়া যায়, যেখানে দল কয়েকটা রিকভারি সেশন, ট্যাকটিক্যাল সেশন, সেট পিস প্র্যাকটিস এবং ম্যাচ প্রিপারেশন করতে পারে, তাহলে সেটা তাদের জন্য বাড়তি সুবিধা। আর ঢাকার 2 মাঠ, জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা, ব্রাজিলের প্রতিনিধি দলের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। তবে এখানে বাংলাদেশের সামনে আসে আসল পরীক্ষা। মাঠের পিচ ভালো হলেই হবে না। ব্রাজিলের মতো আন্তর্জাতিক দলের জন্য দরকার হাই লেভেল অপারেশনাল স্ট্যান্ডার্ড, ড্রেসিং রুম, টেকনিক্যাল স্টাফদের ওয়ার্ক স্পেস, টিম বাসের মুভমেন্ট, সিকিউরিটি করিডর, স্টেডিয়ামে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা সবকিছু নিখুঁত হতে হবে। কারণ ব্রাজিল এখানে এসে কোনো সাধারণ অনুশীলন করবে না, তাদের ট্রেনিং সেশন হবে অত্যন্ত পরিকল্পিত। খেলোয়াড়দের লোড ম্যানেজমেন্ট, রিকভারি, ফিটনেস, ট্যাকটিক্যাল ড্রিল সবকিছুর উপর নজর থাকবে। আর ঢাকার সম্ভাবনাকে সবচেয়ে বেশি জোরালো করেছে কলকাতার পিচ নিয়ে তৈরি হওয়া প্রশ্ন। 3 অক্টোবর ভারত ব্রাজিল ম্যাচ হওয়ার কথা সল্ট লেক স্টেডিয়ামে, কিন্তু সেই মাঠের ঘাসের কভারেজ, সারফেসের অসমান অবস্থা এবং টার্ফ মেইনটেনেন্স নিয়ে উদ্বেগের কথা সামনে এসেছে। ব্রাজিলের প্রতিনিধি দলও নাকি বিষয়টা পর্যবেক্ষণ করেছে। ব্রাজিলের জন্য পিচের মান এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বিশ্বমানের খেলোয়াড়দের সবচেয়ে বড় সম্পদ তাদের শরীর, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের মতো এক্সপ্লোসিভ উইঙ্গার, যারা স্পিড, অ্যাক্সেলারেশন, ড্রিবলিং এবং 1-on-1 ডুয়েলে নির্ভর করে খেলেন। তাদের জন্য অসমান পিচ বড় ঝুঁকি। তাই কলকাতায় ম্যাচ থাকলেও ঢাকায় অনুশীলন করার পরিকল্পনা ব্রাজিলের জন্য একেবারে যৌক্তিক হতে পারে। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর অংশ, বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ নিয়েও আলোচনা হয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে 5 অথবা 6 অক্টোবরের কথা উঠেছে। অর্থাৎ ভারত ম্যাচের পর ব্রাজিল যদি ঢাকায় আসে এবং সূচি, খেলোয়াড়দের অ্যাভেলেবিলিটি ও অন্যান্য শর্ত মিলে যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচের সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের র্যাঙ্কিং, স্কোয়াড ডেপথ কিংবা আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা কোনোটাই ব্রাজিলের কাছাকাছি নয়। মাঠে নামলে ব্রাজিলই হবে পরিষ্কার ফেভারিট। তাদের বল পজিশন, প্রেসিং ট্রিগার, ট্রানজিশন, থার্ডম্যান রান, উইং প্লে এবং ফাইনাল থার্ডের কোয়ালিটি বাংলাদেশের জন্য বিশাল পরীক্ষা হবে। বাংলাদেশের একজন ডিফেন্ডার যদি ভিনিসিয়াসের বিপক্ষে 1-on-1 খেলেন, একজন মিডফিল্ডার যদি ব্রাজিলের প্রেস ভেঙে বের হতে পারেন, কিংবা বাংলাদেশের কোনো ফরওয়ার্ড যদি ব্রাজিলের ডিফেন্সের বিপক্ষে গোলের সুযোগ তৈরি করেন, এসব অভিজ্ঞতা জাতীয় দলের জন্য অমূল্য। তবে বাংলাদেশ ব্রাজিল ম্যাচের পথে একটা বড় বাধাও আছে। বাংলাদেশের জাতীয় দলের সূচি 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে খেলবে হামজা সমিত্রা। 5 বা 6 অক্টোবর ম্যাচ আয়োজন করলে স্কোয়াড অ্যাভেলেবিলিটি ও প্লেয়ার রিকভারি বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। অন্যদিকে ভারত ব্রাজিল ম্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া ব্রাজিলকে কলকাতায় আনার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের সমালোচনা করেছেন এবং বলেছেন, এই অর্থের একটা বড় অংশ গ্রাসরুট এবং ঘরোয়া ফুটবলে বিনিয়োগ করা হলে দীর্ঘ মেয়াদে ভারতীয় ফুটবল বেশি উপকৃত হবে। এক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি ভাবছে? এখনো কোনো চুক্তি হয়নি, কোনো ম্যাচ নিশ্চিত হয়নি, ব্রাজিলের চূড়ান্ত সূচিও বদলায়নি, কিন্তু একটা দরজা খুলেছে। আর সেই দরজার ওপারে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে
ঐতিহ্যবাহী ফুটবল দলগুলোর একটা। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় আসরে খেলবে বাংলাদেশ। ফিফা আরব কাপের আদলে ফিফা আসিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর। ফিফা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পায় চলতি বছর। আসিয়ানভুক্ত 11টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত নাম সরিয়ে নেয়। চীনের জায়গায় আগেই নেওয়া হয়েছে পাকিস্তানকে, আর ভারতের জায়গায় সুযোগ পেয়েছে বাংলাদেশ। মোট 14টি দেশ নিয়ে হবে আসিয়ান কাপ, 2টি ভাগে, প্রিমিয়ার ডিভিশন আর চ্যালেঞ্জ ডিভিশন। আয়োজক যথাক্রমে ইন্দোনেশিয়া ও হংকং। বাংলাদেশ জায়গা পেয়েছে প্রিমিয়ার ডিভিশনে, যেখানে 8টা দল 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান আর বাংলাদেশ। চ্যালেঞ্জ ডিভিশনে খেলবে বাকি 6 দল, 3টি করে 2 গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, মালয়েশিয়া আর স্বাগতিক ইন্দোনেশিয়া। 3টাই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দল। ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়, যেখানে স্থানীয় ফুটবল প্রেমীদের উন্মাদনা এমনিতেই তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 118 নম্বরে ইন্দোনেশিয়া, 136 নম্বরে মালয়েশিয়া, 148 নম্বরে সিঙ্গাপুর আর 181 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে, বিশেষ করে নতুন মুখদের নিয়ে। শীর্ষে আছেন ফারহান আলী ওয়াহিদ, বায়োমেট্রিক সম্পূর্ণ, পাসপোর্ট প্রায় হাতে। ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় তিনি হয়তো ক্যাম্পের একদম শুরুতে যোগ দিতে পারবেন না, তবে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক এই টুর্নামেন্ট দিয়েই হতে যাচ্ছে বলা যায় নিশ্চিতভাবে। দ্বিতীয় নাম জাপানি বংশোদ্ভূত সুকি ইতোফুসা। বায়োমেট্রিক শেষ, পাসপোর্ট প্রক্রিয়াও প্রায় সম্পূর্ণ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আসার কথা। ফর্টিস এফসিতে তিনি বিদেশি কোটায় খেলবেন না, বরং বাংলাদেশি খেলোয়াড় হিসেবেই খেলবেন। পুরনো মুখদের মধ্যে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে কিউবা মিচেলের। এক সময় বসুন্ধরা কিংসে খেলা, জাতীয় দলে অভিষেকের পর কোচ কাবরেরার সময় খানিকটা উপেক্ষিত থাকা এই তারকা এখন নিয়মিত গোল করছেন নিজের ক্লাবে। ফলে কোচ থমাস ডুলের বিবেচনায় থাকার জোরালো দাবিদার তিনি। তবে জায়ান হাকিমকে এবার পাওয়া যাচ্ছে না। কাগজপত্রের জটিলতা এখনো কাটেনি। নাম্বার 9 সংকট মেটাতে আলোচনায় আছেন ট্রেভর ইসলাম, যিনি নিজেও এখন ম্যাচ ফিট। তাকে পাওয়া গেলে মুরসালিনের সঙ্গে আক্রমণ ভাগের শূন্যতা অনেকটাই পূরণ হয়ে যাবে। নতুনদের পাশাপাশি পুরনো ভরসার নামগুলো থাকছে যথারীতি। দলের প্রাণভ্রমরা হামজা চৌধুরী খেলার মধ্যেই আছেন। নতুন ক্লাবে অভিষেকের অপেক্ষায় সমিত সোম। ভুটানে খেলা তারিক কাজীও আছেন আলোচনায়। বয়স ভিত্তিক পর্যায় থেকে নজর কাটতে পারেন অনূর্ধ্ব 20 দলের আরাম আব্বাস, যদি উজবেকিস্তানে আসন্ন অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেকে প্রমাণ করতে পারেন। ক্যাম্প শুরু হচ্ছে 27 আগস্ট থেকে। বিশ্বনাথ, তপু বর্মন, রাকিব, মুরসালিন, জামাল ভুঁইয়া, কাজেম শাহরা এই ক্যাম্পেই নিজেদের ফিটনেস ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন। স্বপ্ন দেখা সহজ, কিন্তু বাস্তবতাও মাথায় রাখা জরুরি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা সিঙ্গাপুরের বিপক্ষেও বেশিরভাগ সময় হারের পাল্লা ভারী বাংলাদেশের। 3 প্রতিপক্ষই র্যাঙ্কিংয়ে এগিয়ে, তাই বড় জয়ের প্রত্যাশা না করে বরং একটা প্রতিযোগিতামূলক লড়াকু পারফরম্যান্সই এখন বাস্তবসম্মত লক্ষ্য। নতুন বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে একরকম পরীক্ষামূলক দল হিসেবেও দেখা যেতে পারে এই স্কোয়াডকে। মালয়েশিয়ার বিপক্ষে 10 বারের দেখায় একটাই জয় বাংলাদেশের। 1978 সালের এশিয়ান গেমসে মালয়েশিয়াকে 1-0 গোলে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। 2টা ম্যাচ ড্র হয়েছে, 7 ম্যাচে মালয়েশিয়ার জয়। ইন্দোনেশিয়ার বিপক্ষে 7টা ম্যাচ খেলেছে বাংলাদেশ, জয় 1টা, ড্র 2টা, হার 4 ম্যাচে। সিঙ্গাপুরকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। 4 বারের দেখায় 1 ড্র আর 3 হার। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলকে কোনো আর্থিক খরচ বহন করতে হবে না। বিমান ভাড়া থেকে শুরু করে আবাসন সব খরচই আয়োজকরা দেবে। এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও সেমিফাইনালিস্টদের জন্য কোটি টাকার আকর্ষণীয় প্রাইজ মানির ব্যবস্থাও রয়েছে।
হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফদের মতো অরিজিন ফুটবলার, সাথে বাংলাদেশের ঘরোয়া ফুটবল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের একটা নতুন প্রজন্ম। কাগজে কলমে এই দল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু এখানেই আসল প্রশ্ন, ভালো খেলোয়াড় পাওয়া আর ভালো দল বানানো কি একই কথা? এই জায়গাতেই বাংলাদেশের হেড কোচ থমাস ডুলির সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। ডুলি যখন দায়িত্ব নেন তখন তিনি শুধু ম্যাচ জেতার কথা বলেননি, তার লক্ষ্য ছিল বাংলাদেশের খেলার ধরনই বদলে দেয়া। বল দখলে রাখা, পজিশনাল ফুটবল খেলা, দ্রুত পাসিং এবং প্রতিপক্ষকে বলের পেছনে দৌড় করানো। সান মারিনোর বিপক্ষে 2-1 গোলের জয় সেই পরিকল্পনার সম্ভাবনার প্রথম ইঙ্গিত দিয়েছে, কিন্তু সেই ম্যাচেই দেখা গেছে প্রথম টাচ, পাসিং এবং বল ধরে রাখার জায়গায় বাংলাদেশের এখনো অনেক কাজ বাকি। এখন সেই দলের সঙ্গে যদি আরও মান সম্পন্ন অরিজিন ফুটবলার যোগ হন, তাহলে ডুলির সামনে সুযোগ যেমন বিশাল, চ্যালেঞ্জও তেমন বিশাল। প্রথম চ্যালেঞ্জ, তারকাদের এক দলে পরিণত করা। ফুটবলে একটা কথা খুব সত্য, 11 জন ভালো খেলোয়াড় মানেই ভালো দল নয়। ধরা যাক একজন ইংলিশ ফুটবলে অভ্যস্ত মিডফিল্ডার আছে, একজন ইউরোপিয়ান ফুটবলের পরিবেশ থেকে এসেছেন, আরেকজন বাংলাদেশি লিগে খেলছেন। 3 জনের ফুটবল সংস্কৃতি, গতি, সিদ্ধান্ত নেয়ার ধরন এবং প্রশিক্ষণের অভ্যাস এক নয়। ডুলির কাজ হবে এই ভিন্ন অভিজ্ঞতাগুলোকে একটা ফুটবল দর্শনে নিয়ে আসা। অরিজিন ফুটবলাররা যেন আলাদা আলাদা দ্বীপ না হয়ে একটি দলের অংশ হয়ে ওঠেন, এটাই প্রথম পরীক্ষা। কারণ জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় প্রতিভার অভাব নয়, বোঝাপড়ার অভাব। কে কখন প্রেস করবে, কে পেছনে থাকবে, কে জায়গা তৈরি করবে, কে প্রথম পোস্টে যাবে, কে বল হারানোর পর 3 সেকেন্ডের মধ্যে চাপ তৈরি করবে। এই প্রশ্নগুলোর উত্তর মাঠে স্বয়ংক্রিয় না হওয়া পর্যন্ত বড় নামের খেলোয়াড়ও বড় দল বানাতে পারবেন না। দ্বিতীয় চ্যালেঞ্জ, বিদেশি অভিজ্ঞতা আর স্থানীয় বাস্তবতার মেলবন্ধন। ডুলির সামনে আরেকটা কঠিন বাস্তবতা আছে। তিনি এমন একটা দলকে কোচিং করাচ্ছেন যেখানে খেলোয়াড়দের প্রস্তুতির পরিবেশ একরকম নয়। অরিজিন ফুটবলারদের কেউ বিদেশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলছেন, আবার বাংলাদেশের অনেক খেলোয়াড় ঘরোয়া মৌসুমের সূচি, ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির ওপর নির্ভরশীল। ডুলি নিজেই বলেছেন, দীর্ঘ সময় খেলোয়াড়রা ম্যাচের বাইরে থাকায় প্রস্তুতি কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ ডুলিকে শুধু কোচ হলেই হবে না, তাকে হতে হবে ম্যানেজার, পরিকল্পনাকারী এবং সমস্যার সমাধানকারী। তৃতীয় চ্যালেঞ্জ, সেরা একাদশ নয়, সেরা সিস্টেম। বাংলাদেশে আমরা প্রায় প্রশ্ন করি, কে খেলবে? হামজা খেলবেন, ফারহান খেলবেন, সমিত খেলবেন, কিন্তু ডুলির প্রশ্ন হওয়া উচিত আমরা কিভাবে খেলবো? 4-3-3 নাকি 4-2-3-1, নাকি পরিস্থিতি অনুযায়ী ফরমেশন বদলাবে? একজন আক্রমণাত্মক উইঙ্গারকে কি ফুলব্যাকের সঙ্গে সমন্বয় করানো হবে? মিডফিল্ডে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে নাকি 2 জন? আক্রমণে বাংলাদেশ কি দ্রুত ট্রানজিশনে যাবে নাকি ধৈর্য ধরে বল ঘুরিয়ে সুযোগ তৈরি করবে? এই উত্তরগুলোই ঠিক করবে অরিজিন ফুটবলারদের উপস্থিতি বাংলাদেশের শক্তি হবে নাকি শুধু আলোচনার বিষয় হয়ে থাকবে। ডুলি নিজেই বলেছেন, তার পরিকল্পনার ভিত্তি হলো বলের পেছনে দৌড়ানো নয়, বরং বল দিয়ে খেলা। চতুর্থ চ্যালেঞ্জ, ড্রেসিং রুমের ভারসাম্য। এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন অরিজিন ফুটবলার বিদেশি ক্লাবের পরিবেশ থেকে এসে জাতীয় দলে জায়গা পেলেন, অন্যদিকে একজন স্থানীয় খেলোয়াড় বছরের পর বছর বাংলাদেশের ফুটবল খেলে সেই জায়গার জন্য অপেক্ষা করছেন। তখন ডুলিকে নিশ্চিত করতে হবে জার্সি কারো বংশ পরিচয়, ক্লাব বা জনপ্রিয়তার ভিত্তিতে নয়, পারফরমেন্সের ভিত্তিতেই দলে জায়গা পাওয়া যাবে। একই নিয়ম সবার জন্য, এটাই ড্রেসিং রুমে বিশ্বাস তৈরি করবে। পঞ্চম চ্যালেঞ্জ, বাংলাদেশকে শুধু ম্যাচ জেতানো নয়, মানসিকতা বদলানো। ডুলি দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং আরও উন্নত করে 160-এর ভেতরে নেয়ার লক্ষ্য জানিয়েছিলেন। এর আগে দরকার মানসিকতার পরিবর্তন। বাংলাদেশ যেন শক্তিশালীর দলের সামনে শুধু বাঁচার জন্য না খেলে, বাংলাদেশ যেন বল পেলে ভয় না পায়, বাংলাদেশ যেন গোল খাওয়ার পর ভেঙে না পড়ে, বাংলাদেশ যেন শেষ 15 মিনিটেও বিশ্বাস করে ম্যাচ এখনো আমাদের হাতে। এই মানসিক পরিবর্তনই ডুলির সবচেয়ে বড় উত্তরাধিকার হতে পারে।
ডুলিকে এমন একটা দল বানাতে হবে যারা শুধু ব্যক্তিগত প্রতিভায় নয়, একটা নির্দিষ্ট ফুটবল দর্শনে বিশ্বাস করবে। কারণ অরিজিন ফুটবলাররা বাংলাদেশকে শক্তিশালী করতে পারেন, কিন্তু তারাও একা বাংলাদেশকে বদলে দিতে পারবেন না। রহমান পেয়ার, স্টার প্লে।